Hello everyone, today we'll discuss about vector within tools of biotechnology. তাহলে previously আমরা কি দেখেছি যে আমাদের বায়োটেকনোলজির ফার্স্ট টুল আমরা এনজাইম সেটাকে ডিসকাস করেছি এবং সেখানে বিভিন্ন ধরনের এনজাইম দেখেছি। কেউ বা ডিএনএ কে কাট করছে, কেউ ডিএনএ কে জুড়ে দিচ্ছে, কেউ বা 5 প্রাইম থেকে ফসফেটটাকে সরিয়ে দিচ্ছে, কেউ বা সেই ফসফেটটাকে আবার অ্যাড করছে, আবার কেউ বা নিউক্লিওটাইডগুলোকে পরপর জুড়ে জুড়ে পলিনিউক্লিওটাইড চেইন ফরমেশন করছে, বা কেউ বা আরএনএ থেকে ডিএনএ তৈরি করছে। তাহলে বিভিন্ন ধরনের এনজাইম আমরা দেখেছি এবং তাদের বেসিক ইনফরমেশন দেখেছি এবং তাদের মোড অফ অ্যাকশনটা আমরা দেখেছি এবং এদের সম্পর্কে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যখন আমরা বায়োটেকনোলজির বিভিন্ন প্রসেসে তাদেরকে অ্যাপ্লাই করব। এবং আমাদের বায়োটেকনোলজির সেকেন্ড টুল আজকে যেটা আমরা ডিসকাস করবো সেটা হলো আমাদের ভেক্টর। তাহলে আমরা দেখে নিই হোয়াট ইজ ভেক্টর। তাহলে ভেক্টরকে খুব সিম্পলি আমরা বলতে পারি যে ভেহিকেল, অর্থাৎ বাহক বলতে পারি বা যানবাহন বলতে পারি। যেমন আমাদের ম্যালেরিয়া প্যারাসাইট সেটাকে ক্যারি করছে কে? আমাদের ফিমেল অ্যানোফিলিস মসকিটো। সে কি করছে? আমাদের অসুস্থ ব্যক্তি থেকে সেই প্যারাসাইটটা তার মধ্যে এন্ট্রি করছে, তারপর সেখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে? কোন একটা হেলদি পার্সনের বডিতে সেটাকে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে এইভাবে সে বাহক হিসেবে কাজ করছে, অর্থাৎ সে ক্যারিয়ার। তাহলে আমাদের এখানে ভেক্টর যার কথা বলছে সেও কিন্তু বাহক, কিন্তু এখানে বাহকটা একটু আলাদা, কারণ আমরা এখানে যে বাহকের কথা বলছি সে নিজে একটা ডিএনএ মলিকুল এবং সে কি করবে? কোন একটা ফরেন ডিএনএ মলিকুলের সঙ্গে সংযুক্ত হবে, হওয়ার পর সে কোন একটা হোস্টের মধ্যে এন্ট্রি করবে এবং সেখানে গিয়ে সে কি করবে? সেই ডিএনএ মলিকুলটার ইন্ডিপেন্ডেন্টলি রেপ্লিকেশন করে থাকবে। তাহলে সেটাই হচ্ছে আমাদের কাছে ভেক্টর বায়োটেকনোলজিতে। তাহলে আমরা ডেফিনেশনটা যদি দেখি, তাহলে আমরা ভেক্টর কাকে বলবো? তাহলে ভেক্টর ইজ ডিএনএ মলিকুল, ডিএনএ মলিকিউল হুইচ, যেটা কিনা ক্যারি ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্ট, ডিএনএ fragment and also capable of replication within host। তাহলে যে হোস্টের মধ্যে সে এন্ট্রি করবে সেই ফরেন ডিএনএটাকে নিয়ে, সেখানে গিয়ে সে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীনভাবে রেপ্লিকেশন করে সক্ষম হবে। অর্থাৎ আমাদের বায়োটেকনোলজিতে ভেক্টর হচ্ছে সে, তাহলে অবশ্যই তাকে কি হতে হবে? অবশ্যই ডিএনএ মলিকুল হতে হবে। তাহলে আমরা যাকে ভেক্টর বলবো, বিভিন্ন টাইপের ভেক্টর আমরা দেখবো, কিন্তু যেই ভেক্টর সে কি করবে? ডিএনএ মলিকুল নিজে, সে কি করবে? ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্ট বা কোন বহিরাগত ডিএনএ টুকরো সে ক্যারি করবে কোথায়? কোন একটা হোস্টের মধ্যে অবশ্যই নিয়ে যাবে, কিন্তু সেখানে গিয়ে কি করবে? ক্যাপেবল অফ রেপ্লিকেশন উইদিন হোস্ট, এবং হোস্টের মধ্যে অবশ্যই সে রেপ্লিকেশনে সক্ষম হবে। তাহলে সেটাকে আমরা আইডিয়াল ভেক্টর হিসেবে ধরে নেব। তাহলে আমাদের বিভিন্ন টাইপের ভেক্টর হয়ে থাকে। তাহলে আমরা যদি টাইপসটা একবার দেখে নিই, বিভিন্ন টাইপের, যেমন আমরা এখানে দেখলাম যে ফার্স্ট বললাম যে প্লাজমিড ভেক্টর, প্লাজমিড। তাহলে প্লাজমিড সে ভেক্টর হিসেবে কাজ করতে হবে। তারপরে আমরা বললাম যে কসমিড, কসমিড। থার্ড আমরা বললাম যে আমাদের ফাজমিড। তারপরে ফোর্থ আমরা বললাম যে আমাদের ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ, অথবা কোন ট্রান্সপোজন হতে পারে, জাম্পিং জিনও হতে পারে, ট্রান্সপোজন, আর আমরা সেটাকে ভাইরাসও বলে থাকি। অথবা আমরা বললাম যে আমাদের যে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, যেটাকে আমরা বলে থাকি ব্যাক। তাহলে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, অথবা আমরা বললাম যে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, আর আমরা এটাকে বলে থাকি ইয়াক্স। তাহলে ব্যাক ইয়াক্স। তাহলে বিভিন্ন ধরনের ভেক্টর আমরা দেখি, প্রত্যেকে কি হবে? ডিএনএ মলিকুল। তাহলে এখানে যে কটা ভেক্টরের নাম আমরা লিখেছি, এছাড়া অনেক টাইপের আছে, আমরা এগুলোর সম্পর্কে মোটামুটি একটা ইনফরমেশন দেখবো। তাহলে এই ভেক্টরগুলোর প্রত্যেকে হচ্ছে ডিএনএ মলিকুল। প্রত্যেকে কি করতে পারে? প্রত্যেকেই হচ্ছে ক্যান ক্যারি ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্ট, এবং অবশ্যই যে কোনো হোস্টের মধ্যে যখন এটাকে ট্রান্সফার করবে, প্রত্যেকের একটা স্পেসিফিক বা নির্দিষ্ট হোস্ট আছে, সেই হোস্টের মধ্যে সেটাকে ট্রান্সফার করবে, ট্রান্সফার করার পর সেখানে গিয়ে রেপ্লিকেশনটা করতে সক্ষম হবে। তাহলে প্রত্যেকেই হোস্ট। কিন্তু এতগুলো টাইপের কেন? যেমন আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের যানবাহনের দরকার পড়ে। তাহলে বিভিন্ন ধরনের ভেক্টর কেন দরকার? কারণ হচ্ছে আমরা কি করি যে আমাদের ছোট কোনো মেটেরিয়াল ক্যারি করার জন্য আমরা ছোট যানবাহন ইউজ করি,
আবার বড় ধরনের কিছু ক্যারি করার জন্য বড় ধরনের যানবাহন ইউজ করে থাকি। ঠিক তেমনি আমাদের প্রত্যেকেই ডিএনএ মলিকুল প্রত্যেকেই ফরেন ডিএনএ কে ক্যারি করবে, কিন্তু তাদের এফিসিয়েন্সি আলাদা আলাদা, অর্থাৎ কেউ বা ছোট খন্ড নিয়ে যাবে, কেউ বা বড় খন্ড নিয়ে যাবে। সেই জন্য তাদের এফিসিয়েন্সি আলাদা হওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের ভেক্টর আমরা ইউজ করি। কারণ আমাদের বিভিন্ন ধরনের জীব নিয়ে যখন আমরা বায়োটেকনোলজি করব, তখন বিভিন্ন ধরনের ডিএনএ এর খন্ড আমরা পাবো। প্রকারদের ক্ষেত্রে আমরা ছোট সাইজের পাই, ইউক্যারিওটের ক্ষেত্রে আমরা বড় সাইজের পাই। তাহলে সেটাকে আমরা বায়োটেকনোলজি অ্যাপ্লাই করতে গেলে আমাদের তেমন ধরনের বাহক বা ভেক্টরের দরকার বা যানবাহনের দরকার। সেই জন্য আমরা বিভিন্ন ধরনের প্লাজমিড ভেক্টর থেকে শুরু করে কসমিড, ফাজমিড, ব্যাকটেরিওফাজ, ট্রান্সপোজনার ভাইরাস, ব্যাক, ইয়াক, বিভিন্ন ধরনের আমরা ভেক্টর ইউজ করে থাকছি। তাহলে এগুলোর প্রত্যেকের ভেক্টর কিন্তু তাদের এফিসিয়েন্সি আলাদা আলাদা হবে, সেটা আমরা দেখব। এবার আমরা দেখে নিই যে একটা আইডিয়াল ভেক্টরে কি কি ফিচার্স থাকা উচিত। তাহলে আমরা দেখে নেব এবারে salient features of a vector। তাহলে একটা ভেক্টরে কি কি salient feature বা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখব। প্রথমত সেখানে কি থাকবে, origin of replication। তাহলে সেখানে অরিজিন রেপ্লিকেশন বা আমরা কি বলি ওরি সি বলে থাকি, ওরি বা ওরি সি। তাহলে অরিজিনাল রেপ্লিকেশন সেখানে প্রেজেন্ট থাকবে। সেকেন্ড যদি আমরা দেখি সিলেক্টেবল মার্কার। তাহলে সিলেক্টেবল মার্কার যেটা আমরা বলছি সেটা কে হতে পারে? সিলেক্টেবল মার্কারটা আমাদের দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে আমাদের যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন হতে পারে, রেজিস্ট্যান্ট জিন হতে পারে, অথবা কোন আমাদের এনজাইম প্রডিউসিং জিন হতে পারে, এনজাইম প্রডিউসিং জিনও হতে পারে কিন্তু আমাদের মার্কার। তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক প্রডিউসিং জিনের মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে লিখলাম যে একটা এখানে রাখলাম অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট। আর এখানে আমরা বললাম যে ল্যাক জেড জিন। এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয় আমাদের বিটা গ্যালাক্টোসাইডেজ। আমরা উপরে পড়ে আসছি গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ। তাহলে এখান থেকে এনজাইমটা তৈরি হয়। তাহলে আমাদের সিলেক্টেবল মার্কার কি, কেন কি বৃত্তান্ত সবই বলা হবে। তাহলে অরিজিনাল রেপ্লিকেশন থাকতে হবে, সেখানে হচ্ছে সিলেক্টেবল মার্কার জিন থাকতে হবে। সিলেক্টেবল মার্কার জিন সেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনও থাকতে পারে, অথবা কোনো ক্ষেত্রে দেখা যাবে যে সেখানে এনজাইম প্রডিউসিং জিনও থাকে, যেমন ল্যাকজেট, সে কি তৈরি করে? বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করছে। থার্ড আমরা কি দেখবো? থার্ড পয়েন্ট হচ্ছে ক্লোনিং সাইট থাকতে হবে, ক্লোনিং সাইট। আর আমরা বলতে পারি যে রেস্ট্রিকশন সাইট। তাহলে আমরা ভেক্টরের সাহায্যে কি করতে চাইছি? যে আমরা ভেক্টরের সাহায্যে জিনটাকে ট্রান্সফার করতে চাইছি, জিন অফ ইন্টারেস্ট। তাহলে সেখানে যদি অরিজিনাল রেপ্লিকেশন না থাকে, তাহলে আমরা ভেক্টরের মধ্যে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করে দিলাম। আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। এখানে আমরা জিন অফ ইন্টারেস্ট তখনই অ্যাড করতে পারবো যখন কি এখানে ক্লোনিং সাইট বা রেস্ট্রিকশন সাইট থাকবে। যদি এখানে কাটা জায়গা না থাকে, তাহলে আমাদের জিন অফ ইন্টারেস্ট অ্যাড করতে পারবো না। যদি এখানে কাটিং সাইট থাকে, তাহলে এখানে কাটিং সাইট আছে, তাহলে এটাকে কাটার পরে এখানে আমরা কোন একটা অন্য জিন অ্যাড করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের জিন অফ ইন্টারেস্ট। তাহলে রেস্ট্রিকশন সাইট বা ক্লোনিং সাইট অবশ্যই থাকতে হবে। তারপরে যদি আমরা দেখি, তাহলে কি হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। তাহলে আমি এখানে জিনটাকে ইনসার্ট করিয়ে দিলাম, এই হোস্টের মধ্যে এন্ট্রিও করে গেল, ট্রান্সফার করিয়ে দিল, কিন্তু সেখানে কি রেপ্লিকেশন করছে না, তাহলে লাভ হবে না। তাহলে এখানে কি থাকতে হবে? অবশ্যই আমাদের অরিজিন অফ রেপ্লিকেশন, অর্থাৎ এখানে কি থাকতে হবে? অরিজিন অফ রেপ্লিকেশন অবশ্যই থাকতে হবে। জানো, ইন্ডিপেন্ডেন্টলি হোস্টের মধ্যে গিয়ে এ নিজে রেপ্লিকেশন করবে, প্লাস যে ফরেন ডিএনএ কে ক্যারি করছে তারও রেপ্লিকেশনটা করে। তারপর হচ্ছে সিলেক্টেবল মার্কার। এবার আমরা এটাকে যখন রিকম্বিনেন্ট করার পরে কোনো ব্যাকটেরিয়ার মধ্যে এটাকে ট্রান্সফার করে দিলাম, তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে যখন যাবে, তাহলে আমাদের এইভাবে যাবে সে। তাহলে এখানে আমাদের কে এন্ট্রি করে গেছে? জিন অফ ইন্টারেস্ট এন্ট্রি করে গেছে। তাহলে এই ব্যাকটেরিয়ার মধ্যে আদৌ আমাদের সেই রিকম্বিনেন্ট ডিএনএটা এন্ট্রি করলো কি করলো না, অর্থাৎ ট্রান্সফরমেশন হলো কি হলো না। ট্রান্সফরমেশন কি? বহিরাগত ডিএনএ যখনই ব্যাকটেরিয়ার মধ্যে এন্ট্রি করে সেটাকে ট্রান্সফরমেশন বলা হয়। তাহলে আমাদের এখানে যে বহিরাগত ডিএনএ সেটাকে আগে থেকে আমরা কি করছি? রেস্ট্রিকশন নিয়ম দিয়ে কাটলাম, সেখানে ফরেন ডিএনএ অ্যাড করে দিলাম, তারপর সেটাকে ট্রান্সফার করছি ব্যাকটেরিয়ার মধ্যে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে সেটা এন্ট্রি করতেও পারে, নাও পারে। যদি এন্ট্রি করে তাহলে বলবো ট্রান্সফরমেশন হয়েছে, অর্থাৎ ট্রান্সফরমেন্ট। যদি ট্রান্সফরমেশন না হয়ে থাকে, অর্থাৎ সেটা না এন্ট্রি করে থাকে, সেটা হচ্ছে নন ট্রান্সফরমেন্ট। তাহলে আমরা
এখানে দু রকম সিচুয়েশন পেতে হবে। তাহলে একটা ব্যাকটেরিয়ার মধ্যে এন্ট্রি করেছে আর একটা ব্যাকটেরিয়ার মধ্যে দেখলাম যে সেখানে এন্ট্রি করেনি। তাহলে আমি এবার যদি ব্যাকটেরিয়াকে কালচার করি তাহলে এটাও গ্রো করবে, এটাও গ্রো করবে। তাহলে এটাকে গ্রো করে আমার লাভ নেই, কারণ ওটার মধ্যে জিন অফ ইন্টারেস্ট নেই। আর কার মধ্যে আছে? যেটার মধ্যে প্লাজমিডটা এন্ট্রি করেছে, অর্থাৎ রিকম্বিনেন্ট প্লাজমিডটা এন্ট্রি করেছে। তাহলে এটাকে আমার পেতে হবে। তাহলে এটাকে বাদ দিতে গেলে আমার কি দরকার? মার্কার জিন। তাহলে মার্কার জিন কি হতে পারে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। তাহলে আমরা জানি প্লাজমিডের সঙ্গেই রেজিস্ট্যান্ট পাওয়ারটা থাকে বা রেজিস্ট্যান্ট জিনটা থাকে, যেমন নাম দিয়েছি অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে আমাদের অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন। তাহলে রেজিস্ট্যান্ট জিনটা এখানে চলে আসবে। তাহলে এখন যদি আমি অ্যাম্পিসিলিন দিয়ে দিই তাহলে এই ব্যাকটেরিয়ার কি হয়ে যাবে? ডেথ হয়ে যাবে, কিন্তু এই ব্যাকটেরিয়াটা কি হবে? বেঁচে থাকবে। তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকার কারণে কি হচ্ছে? ট্রান্সফরম্যান নন ট্রান্সফরম্যান আমরা আইসোলেশন করতে পারছি। তাহলে আমরা এখানে যেটা দেখছি যে সাইলেন্ট ফিচারস অফ এ ভেক্টর। তাহলে একটা আইডিয়াল ভেক্টরে কি কি ফিচারস থাকা উচিত? প্রথমত অরিজিনাল রেপ্লিকেশন মাস্ট থাকতেই হবে, না হলে যদি এর মধ্যে জিন অফ ইন্টারেস্ট এন্ট্রি করিয়ে দিই, অ্যাড করিয়ে দিই, রেস্ট্রিকশন সাইড আছে বলে, কিন্তু সেটা রেপ্লিকেশন হবে না এটা না থাকবে। সেই জন্য অরিজিনাল রেপ্লিকেশন অবশ্যই থাকতে হবে। সেকেন্ড, সিলেক্টেবল মার্কার। তাহলে আমরা জিন অ্যাড করলাম, অরিজিনাল রেপ্লিকেশন সব আছে এবং সেটাকে ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফারও করলাম। ট্রান্সফার করার পরে দেখা গেল কার মধ্যে এন্ট্রি করেনি, কার মধ্যে এন্ট্রি করেছে। তাহলে যার মধ্যে এন্ট্রি করেনি তাকে কালচার করে আমার তো কোনো লাভ নেই। তাহলে সেই ব্যাকটেরিয়াগুলোকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দেবো? সেখানে অ্যান্টিবায়োটিক যদি আমরা ইউজ করি, যেমন এখানে অ্যাম্পিসিলিন যদি দিয়ে দিই এই মিডিয়ামের মধ্যে, তাহলে এই ব্যাকটেরিয়াটা মারা যাবে। এ মারা যাবে না, কারণ এর মধ্যে কি রয়েছে? রেজিস্ট্যান্ট জিন প্রেজেন্ট আছে। তাহলে রেজিস্ট্যান্ট জিন এখানে কি হিসেবে কাজ করছে? মার্কার হিসেবে কাজ করছে। সেই জন্য এখানে বললাম যে সিলেক্টেবল মার্কার দরকার। তাহলে সিলেক্টেবল মার্কার জিনটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন হতে পারে অথবা এনজাইম প্রোডিউসিং জিন হতে পারে, সেটা আমরা পরে গিয়ে এক্সাম্পলটা বলবো। তারপরে কি? ক্লোনিং সাইট। তাহলে এটা আছে কিন্তু ক্লোনিং সাইট নেই, তাহলে কিন্তু জিন অফ ইন্টারেস্ট এখানে অ্যাড করতে পারবো না, তো ফরেন ডিএনএ এখানে অ্যাড করা যাবে না। তাহলে এই তিনটের যে কোনো একটা যদি ফুলফিল না করে তাহলে কিন্তু সে ভেক্টর নয়। তাহলে ভেক্টর হতে গেলে তাহলে তাকে এই তিনটে ফিচার্স ফুলফিল করতেই হবে। তাহলে আমাদের তাকে আইডিয়াল ভেক্টর বলে আমরা কিন্তু ধরে নেব। তাহলে সেই জন্য আমরা বললাম যে একটা ভেক্টরের মধ্যে কি কি ফিচার্স থাকা উচিত। তাহলে এখানে যে নামগুলো আমরা লিখেছি প্রত্যেকে এই ফিচার্স গুলো ফুলফিল করে, কিন্তু প্রত্যেকেই ভেক্টর সেই হিসেবে, কিন্তু এদের এফিসিয়েন্সি আলাদা আলাদা। মানে এক একজনের ডিএনএ ক্যারিং ক্যাপাসিটিটা আলাদা আলাদা, না হলে প্রত্যেকেই কিন্তু সেম ডিএনএ মলিকুল ফরেন ডিএনএ ক্যারি করবে এবং হোস্টের মধ্যে যাওয়ার পর সেটা রেপ্লিকেশনও করবে, কিন্তু এফিসিয়েন্সি আলাদা হওয়ার জন্য তাদের টাইপস গুলো আলাদা আলাদা। এবার তাহলে আমরা এইগুলো নিয়ে এক এক করে ডিসকাস করবো। ফার্স্ট হচ্ছে আমাদের প্লাজমিড ভেক্টর। তাহলে প্লাজমিড ভেক্টর যদি আমরা দেখি যে ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ প্লাজমিড। তাহলে প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়া কোষের মধ্যে যে এক্সট্রা ক্রোমোজোম ডিএনএ থাকে, স্মল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, সেটাকে আমরা প্লাজমিড বলছি। অর্থাৎ ব্যাকটেরিয়া নিজস্ব ডিএনএ যেটা যে এক্সট্রা ক্রোমোজোম ডিএনএ থাকে সেটাকে আমরা প্লাজমিড বলছি। তাহলে এই প্লাজমিডটাকে আমরা ভেক্টর হিসেবে ডেভেলপ করেছি বা ভেক্টর হিসেবে ইউজ করি, তাহলে সেটাকেই বলা হচ্ছে প্লাজমিড ভেক্টর। বিভিন্ন টাইপের প্লাজমিড ভেক্টর আমরা ডেভেলপ করেছি। তার মধ্যে যদি দেখা যায় যে ফার্স্ট যে প্লাজমিড ভেক্টর আমরা ডেভেলপ করেছি আর্টিফিশিয়ালি, তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট আর্টিফিশিয়াল প্লাজমিড ভেক্টর developed by Bolivar and Rodriguez in 1977 is PBR 322 বা 322। তা আমরা ইকোলাই যে প্লাজমিড আছে সেটাকে আর্টিফিশিয়ালি মডিফিকেশনের মাধ্যমে বা আর্টিফিশিয়ালি আমরা প্লাজমিড ভেক্টর ডেভেলপ করেছি, অর্থাৎ আমাদের ভেক্টরের মধ্যে যা যা ক্যারেক্টারিস্টিক থাকা উচিত সেইগুলো আমরা এই প্লাজমিডের মধ্যে অ্যাড করিয়েছি। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট আর্টিফিশিয়াল প্লাজমিড ভেক্টর। সেটা হচ্ছে PBR 322, যেটা 1977 এ ডেভেলপ হয়েছিল এবং কে করেছিলেন? বলিভার এন্ড রড্রিগেজ। তাহলে এবার আমরা দেখে নেব যে প্লাজমিডের মধ্যে কি কি ফিচার্স অ্যাড করা হয়েছিল। প্লাজমিড মানে অবশ্যই হচ্ছে সার্কুলার এন্ড ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তাহলে আমরা এখানে বিভিন্ন সেগমেন্ট দেখতে পাবো। তাহলে এখানে একটা সেগমেন্টের কথা বলা হলো, এখানে একটা আমরা সেগমেন্ট দেখতে পাবো, এখানে একটা সেগমেন্ট দেখতে পাবো, এখানে আমরা একটা সেগমেন্ট দেখাবো এবং এখানে আরো একটা সেগমেন্ট আমরা দেখাবো। তাহলে সেটা যদি দেখানো যায় তাহলে আমাদের ফার্স্ট এই সেগমেন্টটা যদি আমরা দেখি যে এখানে রেস্ট্রিকশন সাইট থাকছে কার?
ইকো R1। তাহলে আমাদের ইকো R1 যেটা ইকুয়ালাই থেকে পাওয়া গেছিল, সেই ইকো R1 এর রেস্ট্রিকশন সাইট থাকছে এখানটাতে। এবং এখানে কাছাকাছি আরো দুটো রেস্ট্রিকশন সাইট থাকবে, একটা হচ্ছে আমাদের CLA1 এর এবং একটা হচ্ছে আমাদের হাইন D3। এখানে আমরা রেস্ট্রিকশন সাইট পাবো দুটো, একটা হচ্ছে আমাদের ব্যাম H1 আর এখানটাতে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের SAL1। এবং এখানটাতে একটা আমরা রেস্ট্রিকশন সাইট পাবো, সেটাকে আমরা বলে দিলাম যে PVU2। এই যে সেগমেন্ট, এখানে আমরা দুটো রেস্ট্রিকশন সাইট পাবো। তাহলে একটা হচ্ছে আমাদের PST1 এর, একটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের PVU1। তাহলে এই হচ্ছে টোটাল 8টা রেস্ট্রিকশন সাইট এখানে থাকছে। তাহলে আমরা কি বলেছি যে ভেক্টর হতে গেলে সেখানে অরিজিনাল রেপ্লিকেশন থাকতে হবে, সিলেক্টেবল মার্কার থাকতে হবে এবং একই সঙ্গে ক্লোনিং সাইট বা রেস্ট্রিকশন সাইট বা রেকগনিশন সাইট থাকতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 8 রেস্ট্রিকশন সাইট বা রেকগনিশন সাইট আছে। তাহলে আমরা এখানে কি দেখছি যে প্লাজমিড ভেক্টর যেটা PBR322, তাহলে আমরা কার কথা বলছি এখানে PBR322 বা 322। তাহলে সেখানে কি দেখা যাচ্ছে, কি আছে 8 রেস্ট্রিকশন সাইট আছে। তাহলে কি 8টা রেস্ট্রিকশন সাইট এবং প্রত্যেকটাই আলাদা আলাদা এনজাইম, একই এনজাইমের রেস্ট্রিকশন সাইট কিন্তু এখানে রিপিট হয়নি যে এখানেও হাইন D3 আছে এখানেও হাইন D3 আছে, এমনটা নয়। তার মানে আমরা যখন এখানে ব্যাম H1 দিয়ে কাটবো তাহলে এই পয়েন্টটাই শুধু কাটবো, অন্য কোথাও কাটবে না। কিন্তু একই সিকোয়েন্স যদি রিপিট হতো তাহলে এখানে কেটে যেত এখানে কেটে যেত, ফলে আমাদের জিন অফ ইন্টারেস্টকে আমরা অ্যাড করতে পারতাম না। তাহলে এখানে কি মাল্টিপল রেস্ট্রিকশন সাইট আছে, এবং সেটা কটা 8টা রেস্ট্রিকশন সাইট আমরা অ্যাড করেছিলাম এবং প্রত্যেকটা রেস্ট্রিকশন সাইট কোনো জায়গায় রিপিট হয়নি। ফলে এখানে যখন আমি কোনো একটা জিনকে ব্যাম H1 দিয়ে কেটে আনবো তাহলে সেটাকে অ্যাড করতে গেলে এখানেও ব্যাম H1 দিয়ে কাটতে হবে। যদি কোনো একটা জিনকে আমি ইকো R1 দিয়ে কেটে আনি তাহলে এখানে ইকো R1 দিয়ে কাটলে সেটাকে এখানে অ্যাড করতে পারবো। অর্থাৎ বিভিন্ন ধরনের জিন বা ডিএনএ ফ্র্যাগমেন্ট আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি। অর্থাৎ যে জিনকে যেমন রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা কাট করতে পারবো, এখানে ঠিক তেমন দিয়ে কাট করলে সেই পয়েন্টে অ্যাড করানো যাবে। অর্থাৎ কোনো জিনকে আমরা এখানে অ্যাড করাতে পারি, এখানে অ্যাড করাতে পারি, এখানেও বা অ্যাড করাতে পারি। তাহলে মাল্টিপল রেস্ট্রিকশন সাইট এখানে প্রেজেন্ট থাকছে, একটা সুবিধা। তাহলে এটা তো থাকতেই হবে। আর কি বলা ছিল, ওরি থাকতে হবে। তাহলে আমরা যদি দেখি যে আমরা এখানে রেস্ট্রিকশন সাইট গুলো বাইরের দিক দিয়ে দেখলাম আর ভিতরের দিক দিয়ে আমরা জিন বা বিভিন্ন ধরনের সেগমেন্ট গুলোকে দেখাচ্ছি। তাহলে এখানে যেটা থাকে তাহলে এটাকে বলা হচ্ছে ওরি, অরিজিন অফ রেপ্লিকেশন। তাহলে এখানে কি আছে, অরিজিন অফ রেপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা আরেকটা সেগমেন্ট বা সিকোয়েন্স দেখি যেটাকে আমরা বলে থাকি ROP। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রোটিন তৈরি করবে, যে প্রোটিনটা গিয়ে ওরি সাইডে বাইন্ড করলে তবে রেপ্লিকেশনটা শুরু হবে। তাহলে সেই জন্য এটাকে আমরা কি বলছি, ROP। তাহলে এখান থেকে একটা প্রোটিন ফর্মেশন হবে। আর কি, আমরা এখানে ব্যাম H1 এবং SAL1 যে রেস্ট্রিকশন সাইট দেখিয়েছি, তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু একটা আমাদের জিনকে রিপ্রেজেন্ট করছে একই সঙ্গে। তাহলে সেই জিনটাকে আমরা কি বলবো, ভিতরের দিকে আমরা লিখছি যেটা হচ্ছে আমাদের টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। তাহলে আমাদের ব্যাম H1 এবং SAL1 এর এখানে কে পড়ছে, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন পড়ছে। এবং এখানে যদি আমরা দেখি তাহলে এখানে যে জিনটা থাকছে সেটা হচ্ছে আমাদের অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন। অর্থাৎ এখানে দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন অ্যাড করা হয়েছে, এটা এবং এটা। তাহলে আমরা দেখছি যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনের এখানে দুটো রেস্ট্রিকশন সাইট পড়ে যায়, একটা PB1 একটা হচ্ছে ইকো R1। এবং টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনের এখানে যদি দেখা যায় তাহলে একটা হচ্ছে ব্যাম H1 একটা হচ্ছে SAL1। তাহলে এই দুটো রেস্ট্রিকশন সাইট প্রেজেন্ট থাকছে। এখন কোন জিনকে আমরা কেটে আনলাম PB1 দিয়ে, তাহলে অবশ্যই কোন জায়গায় কাটতে হবে, এখানটায় কাটতে হবে। যখন এখানে কাটবো তাহলে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনটা নষ্ট হয়ে গেল। আবার এটা হতে পারে ইকো R1 দিয়ে আমরা না কেটে আমরা PST1 দিয়ে কাটলাম। তাহলে PST1 দিয়ে যখন কাটবো তখন কি হচ্ছে, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনটা কাট হয়ে যাবে। অর্থাৎ এই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনের মধ্যে দুটো রেস্ট্রিকশন সাইট আছে। তাহলে কোন একটা জিনকে আমি PB1 দিয়ে কেটে আনি বা PST1 দিয়ে কেটে আনি, তাহলে এখানে বা এখানে অ্যাড করতে হবে। তাহলে সেটা অ্যাড করতে গেলে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা তো দেখেছি অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন বা মার্কার জিনের সাহায্যে আমরা ট্রান্সফরম্যান্ট নন ট্রান্সফরম্যান্ট আইসোলেট করতে পারছি। তাহলে এখানে যদি আমাদের এই রেজিস্ট্যান্ট জিনটাই কাটা পড়ে যায় তাহলে এবার অ্যাম্পিসিলিন দিলে কি হবে, এও তো মারা যাবে। তাহলে এর ক্ষেত্রে সেকেন্ড একটা চান্স বা সুযোগ রাখতে হবে যাতে
আমাদের এই প্লাজমিডটা ট্রান্সফরমেশন হয়েছে কি হয়নি সেটা বোঝা যেতে পারে। সেই জন্য আমার সেকেন্ড আরো একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন অ্যাড করা আছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ব্যামাইচন ও স্যালোয়ান রেস্ট্রিকশন সাইট প্রেজেন্ট আছে। তাহলে এবার কোন একটা জিনকে ব্যামাইচন দিয়ে কেটে এখানে অ্যাড করতে পারি, অথবা অন্য কোন একটা জিনকে স্যালোয়ান দিয়ে কেটে এনেছি সেটাকে এখানে অ্যাড করতে পারি। তাহলে এখানে যখন অ্যাড করবো এখানে বা এখানে, তাহলে এই ক্ষেত্রে টেট্রাসাইক্লিনটা কাটা যাবে, কিন্তু সেক্ষেত্রে কোনটা ভালো থাকবে? অ্যাম্বিসিলিন। অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একজন যদি কাটা যায় তাহলে অন্যটা কি থাকছে সেটা ঠিকঠাক থাকছে। ওই জন্য দুটো রেজিস্ট্যান্ট জিন বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন এখানে অ্যাড করা হয়েছে। অর্থাৎ একটা যদি কাট হয় তাহলে অন্যটা তখন রেজিস্ট্যান্ট পার্ট দিয়ে আমাদের ট্রান্সফার নন ট্রান্সফার আইডেন্টিফিকেশনে সাহায্য করবে, আবার এটা যদি কাটা পড়ে এটা তখন হেল্প করবে। তাহলে এখানে কি দেখা গেল যে আমরা প্রথম আমাদের PBR3 ভেক্টরটাকে PB1 বা PS21 দিয়ে কাট করেছি। তাহলে এখানে কি কাটা পড়ে গেছে? অ্যাম্পিসিলিন কাটা পড়ে গেছে। তখন এর কোনটা ঠিক আছে? টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা ঠিকঠাক আছে। আবার এটাও হতে পারে যে আমরা PBR3 যখন কাট করছি তখন যেখানে জিন ইনসার্ট করছি তখন আমাদের অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনটা ঠিকঠাক আছে, কিন্তু আমরা এখানটাতে কোনো একটা জিন ইনসার্ট করি, অর্থাৎ ব্যামাইচন দিয়ে কেটেছি বা স্যালন দিয়ে কেটেছি, তাহলে টেট্রাসাইক্লিন জিন নষ্ট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দুটোর মধ্যে একটা অ্যাক্টিভ, এখানে এটার মধ্যে এটা অ্যাক্টিভ। তাহলে এবার এই রিকম্বিনেন্ট প্লাজমিড যেটা, তাহলে এখানে কেন কাটা পড়েছে? তাহলে অবশ্যই এখানে জিন অফ ইন্টারেস্ট এন্ট্রি করেছে, তাহলে এখানে জিন অফ ইন্টারেস্ট এন্ট্রি করেছে তার জন্য। তাহলে এবার এদেরকে যদি আমরা ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করি তাহলে এটাকে ব্যাকটেরিয়ার মধ্যে দিলাম, এটাকে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দিলাম। তাহলে এটার মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে যখন চলে আসবে তাহলে এটার মধ্যে কি হয়েছে? এখানে কাটা মানে জিন অফ ইন্টারেস্ট এন্ট্রি করেছে, এখানে কি আছে? টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে। আর এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটার মধ্যে প্লাজমিড এন্ট্রি করেছে, করার পরে আমরা দেখছি যে এখানে এটা কাটা পড়েছে, তো জিন অফ ইন্টারেস্ট এন্ট্রি করেছে, কিন্তু এখানে কি আছে? আমাদের অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে। তাহলে এবার এখানে যদি আমরা ট্রান্সফরমেন্ট নন ট্রান্সফরমেন্ট আইডেন্টিফাই করতে চাই তাহলে আরো একটা ব্যাকটেরিয়া এখানে দেখিয়ে দিলাম যার মধ্যে এই প্লাজমিড এন্ট্রি করেনি, আর এখানে একটা দেখিয়ে দিলাম যার মধ্যে এই প্লাজমিড এন্ট্রি করেনি। তার মানে আমরা কি করেছি? PBR320 এর ক্ষেত্রে একবার এই সাইডে কাট করে জিন এন্ট্রি করেছি, আবার এই সাইডে কাট করে জিন এন্ট্রি করেছি। তাহলে এই সাইডে যখন কাট করব অ্যাম্পিসিলিন জিন নষ্ট হয়ে যাবে, এই সাইডে যখন কাট করব তখন টেট্রাসাইক্লিন নষ্ট হয়ে যাবে। তাহলে দুটোর ক্ষেত্রে যে কোনো একটা রেজিস্ট্যান্ট পাওয়ার নষ্ট হচ্ছে। তাহলে এখানে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন যেহেতু আছে তাহলে এই ক্ষেত্রে আমরা এই মিডিয়ামে কি ইউজ করব? তাহলে এখানে আমরা কি ইউজ করব? টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন। তাহলে টেট্রাসাইক্লিন যদি ইউজ করি তাহলে এর মধ্যে রেজিস্ট্যান্ট জিন আছে, মানে এই ব্যাকটেরিয়া কি হবে? তাহলে আমাদের এই ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করবে, কিন্তু এই ব্যাকটেরিয়া কি হয়ে যাবে? যে তোর মধ্যে প্লাজমিডটা এন্ট্রি করেনি তাহলে মারা যাবে। তাহলে ট্রান্সফরমেন্ট নন ট্রান্সফরমেন্ট আমরা আইডেন্টিফাই করে ফেললাম। আবার এর ক্ষেত্রে যদি দেখি তাহলে এই মিডিয়াম আমরা কি ইউজ করব? তাহলে এর ক্ষেত্রে আমাদের অ্যাম্পিসিলিন জিন ঠিক আছে, কিন্তু টেট্রাসাইক্লিন কাটা গেছে। তাহলে এখানে আমরা টেট্রাসাইক্লিন দিলে চলবে না, তাহলে এখানে কাকে ইউজ করতে হবে? এখানে হচ্ছে আমাদের অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে এর মধ্যে জিন অফ ইন্টারেস্ট এন্ট্রি করেছে, ফলে এখানে রেজিস্ট্যান্ট পাওয়ারটা আছে অ্যাম্পিসিলিনের, ফলে এ বেঁচে যাবে কিন্তু এ মারা যাবে। তাহলে এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা যদি একটা থাকতো তাহলে অসুবিধা কি হতো? যে আমাদের জিন অফ ইন্টারেস্ট ইনসার্ট করার পরে যদি সেই রেজিস্ট্যান্ট জিনটাই কাটা পড়ে যেত তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিলে ট্রান্সফরমেশন যার হচ্ছে সেও মারা যেত, যার হয়নি সেও মারা যাবে, ফলে আমাদের লাভ কিছু হবে না। কিন্তু এখানে দুটো থাকার ফলে তাহলে একটা যদি কাটা পড়ে তখন আর একটা রেজিস্ট্যান্ট পার হিসেবে কাজ করছে, আর এখানে যখন এটা কাটা পড়েছে অ্যাম্পিসিলিন তখন রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। তাহলে এইভাবে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট থাকলে তাহলে কি আমরা মার্কার হিসেবে ইউজ করছি, এবং আমাদের PBR320 তে দুটো রেজিস্ট্যান্ট জিন আছে, তাহলে একটা অ্যাম্পিসিলিনের একটা টেট্রাসাইক্লিন। অ্যাম্পিসিলিনের এখানে PB1 PS21 এর কাটিং সাইড আছে এবং BAMH1 SAL1 কাটিং করছে কোথায়? টেট্রাসাইক্লিন এখানে। ফলে এখানে বা এখানে আমরা এট এ টাইম একটা জিনকে ইনসার্ট করব, তাহলে এখানে হতে পারে বা এখানে হতে পারে। তার মানে যে কোনো একটা টাইমে একটা আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা কাটা পড়তে পারে, ফলে অন্যরা তখন আমাদের রেজিস্ট্যান্ট পাওয়ারটা দেবে। ফলে সেখানে কি থাকছে? আমাদের সিলেক্টেবল মার্কার এখানে প্রেজেন্ট। তাহলে সেটা কি কি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একটা হচ্ছে আমাদের, সেটা কি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। একটা হচ্ছে আমাদের অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, আর একটা হচ্ছে আমাদের টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। তাহলে এই দুটো রেজিস্ট্যান্ট জিন এখানে থাকছে, তারা কি আমাদের মার্কার হিসেবে কাজে লাগছে। তাহলে দুটো থাকার ফলে এই সুবিধাটা কিন্তু আমরা
পেলাম। তাহলে এখানে সুবিধাটা কি, P/320 এটা একদম বেসিক এবং আমরা ইকোলাই থেকে নিয়েছি, মানে এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অর্থাৎ প্রোকারিওটিক ডিএনএ বা জিন অফ ইন্টারেস্ট এর মধ্যে আমরা ফরেন ডিএনএ ইনসার্ট করে সেটাকে ট্রান্সফার করতে পারি হোস্টের মধ্যে, সেখানে রেপ্লিকেশন হবে। কারণ সেখানে ওরিও আছে, আরওপি আছে, অর্থাৎ আমাদের প্রোটিন তৈরি করবে এখান থেকে, যে প্রোটিনটা এসে ওরি সিকোয়েন্স। ওরি সিকোয়েন্স কি, তাহলে যেখানে আমাদের রেপ্লিকেশন স্টার্ট হবে, অর্থাৎ ডিএনএ এর একটা বিশেষ সিকোয়েন্স যে পয়েন্ট থেকে রেপ্লিকেশন শুরু হয় সেটাকে আমরা অরিজিন অফ রেপ্লিকেশন বলি। এবং তার জন্য এখানে সাহায্য করছে আমাদের কি, আরওপি। সেখান থেকে একটা প্রোটিন সিনথেসিস হবে, সেই প্রোটিনটা ওরি সাইডে বাইন্ড করলে তবেই রেপ্লিকেশনটা শুরু হবে। তাহলে ওরি আছে। কাটিং সাইট, সেখানে আমরা দেখছি যে কাটিং সাইট একই এনজাইমের কাটিং সাইট আছে এমনটা না, প্রত্যেকটা আলাদা আলাদা রেস্ট্রিকশন সাইটে কাটিং সাইট আছে। ফলে আমরা এটাকে মাল্টিপল পারপাসে ইউজ করতে পারি। কখনো এই জায়গাটা কাট করে এখানে একটা জিন ইনসার্ট করব, আবার কোন একটা জিন কাটলাম ড্যামেজ দিয়ে সেটাকে এখানে ইনসার্ট করব, আবার কাউকে PVU2 দিয়ে কাটলাম সেটাকে এখানে ইনসার্ট করতে পারবো। এখানে তাহলে কি মাল্টিপল রেস্ট্রিকশন এনজাইমের কাটিং সাইট আছে। তাহলে কি আমাদের 8টা রেস্ট্রিকশন সাইট আছে, ওরিও আছে, সিলেক্টেবল মার্কার আছে। একই সঙ্গে আমরা দেখছি দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন এখানে মার্কার হিসেবে কাজ করছে। ফলে দুটোই যখন আমরা কারণ দিয়ে কাটবো তখন দুটোই আমাদের কি রেজিস্ট্যান্ট জিন ঠিকঠাক আছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা ট্রান্সফার আর নন ট্রান্সফার আইসোলেশন করতে পারবো। কিন্তু যদি দেখা যায় যে এমন একটা জিন আনলাম যে সেটা এখানেই কাট করে এন্ট্রি করতে হবে, অন্য একটা জিন আনলাম সেটা এখানেই কাট করে এন্ট্রি করতে হবে, তাহলে তখন যে কোনো একজন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট মার্কার হিসেবে কাজ করবে। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের PBr322। এবার আমাদের PBr322 এমন নাম কেন দেওয়া হলো? তাহলে আমরা যদি দেখি যেখানে ফিফার হচ্ছে আমাদের প্লাজমিড, তাহলে নামকরণটা যদি দেখা যায়, কারণ এটা প্লাজমিড থেকে তৈরি করা হয়েছে ওই জন্য প্লাজমিড। বি ফর হচ্ছে বলিভার, আর ফর রড্রিগেজ। তাহলে বি এন্ড আমাদের আর যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে বলিভার এন্ড রড্রিগেজ, অর্থাৎ দুজন সায়েন্টিস্ট তাদের নাম অনুযায়ী এটা দেওয়া হয়েছে। আর যদি দেখা যায় যে আমাদের 322 এটা কেন ব্যবহার করা হয়েছে, তাহলে 322 হচ্ছে এই নাম্বারটা is given to distinguish from other vector in the same lab। তাহলে একই ল্যাবে তো বিভিন্ন ভেক্টর নিয়ে কাজ হচ্ছিল, তাহলে সেই ভেক্টর গুলো থেকে এই ভেক্টরটাকে আলাদা করার জন্য একটা নাম্বারিং করা হয়েছিল। তাহলে সেটা সেই সিরিয়াল নাম্বারটা কত ছিল? 322। তাহলে এই দুজন বিজ্ঞানী যে ভেক্টরটা বা যে প্লাজমিডটা নিয়ে কাজ করছিলেন তার সিরিয়াল নাম্বার ছিল 322। তাহলে এই নাম্বারটা কেন দেওয়া হয়েছে? অন্য ভেক্টর থেকে এটাকে ডিস্টিংগুইশ করার জন্য। কারণ PBr322 ছাড়া আর কি কি আছে আমরা যদি দেখি, PBr325 আছে, PBr327 আছে, PBr328 আছে, তারপর আমাদের PBr345 আছে, এরকম অনেক আছে। সেই জন্য এদের থেকে এটাকে তো আলাদা করতে হবে। তাহলে এটার নাম্বার কত ছিল? 322। সেই জন্য আমাদের ফার্স্ট আর্টিফিশিয়াল প্লাজমিড ভেক্টর যেটা ডেভেলপ হয়েছিল 1977 এ বাই বলিভার এন্ড রড্রিগেজ, সেটা হচ্ছে PBr322। এবং আমাদের প্লাজমিড ভেক্টরের মধ্যে তাহলে এটাই হচ্ছে সবথেকে বেসিক এবং আমাদের সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এটা কেন আমাদের বেসিক ভেক্টর, কারণ ফার্স্ট এটাকে ডেভেলপ করা হয়েছিল এবং এটার উপর বেস করে কিন্তু বায়োটেকনোলজি শুরু হয়েছিল। তারপরে অন্যান্য আমাদের ভেক্টর এসেছে, তাদের এফিসিয়েন্সি আরো বেশি, কিন্তু একদম বেসিকে কিন্তু আমরা এটাকে ইউজ করেছিলাম। তাহলে সেখানে রেস্ট্রিকশন সাইট আছে 8টা, স্পেসিফিক রেস্ট্রিকশন এনজাইমের জন্য ওরিয়া আছে, সিলেক্টেবল মার্কার আছে, এবং সেখানে দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আমরা অ্যাড করেছিলাম। তাহলে সেই জন্য এটাকে PBr322 কেন বলা হয়েছে সেটাও আমরা এখানে দেখে নিলাম। তাহলে এখানে আমরা আরেকটা প্লাজমিড ভেক্টরের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের PUC19। তাহলে এই দুটো হচ্ছে খুব কমনলি ইউজ করা হয় প্লাজমিড ভেক্টর হিসেবে। তাহলে PUC19 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখলাম এইগুলো। তাহলে এখানে কি কি ফিচার্স থাকে? একই রকম আমাদের ওরি থাকবে ফার্স্ট যদি আমরা দেখি, সেকেন্ড যদি দেখি তাহলে কি থাকবে? রেস্ট্রিকশন সাইট থাকতেই হবে, এবং থার্ড যদি দেখি সেখানে কি থাকতে হবে? সিলেক্টেবল মার্কার থাকতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি সিলেক্টেবল মার্কারটা একটু অন্যরকম, যে ক্ষেত্রে কি থাকে? এনজাইম প্রডিউসিং জিন থাকে। তাহলে কি থাকছে? এনজাইম। তাহলে এক্ষেত্রে অ্যান্টিবডি রেজিস্ট্যান্ট জিন থাকছে, এক্ষেত্রে কি থাকবে? এনজাইম প্রডিউসিং জিন সে মার্কার হিসেবে কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ল্যাক জেড জিন। তাহলে ল্যাক জেড জিন আমরা দেখেছি আমাদের ল্যাক ওপেরনে, সেখান থেকে কি তৈরি হয়?
তাহলে এখান থেকে তৈরি হয় বিটা গ্যালাক্টোসাইডেজ। তাহলে এটাকে আমরা মার্কার হিসেবে ইউজ করবো। তাহলে এক্ষেত্রে নরমালি আমাদের অ্যান্টিবডি রেজিস্ট্যান্স যেটা মার্কার হিসেবে কাজ করেছে, এক্ষেত্রে আমাদের এনজাইম প্রোডিউসিং জিন ল্যাকটেট যেটা TUC19 এর ক্ষেত্রে সে মার্কার হিসেবে কাজ করবে। তাহলে মার্কারের কাজ আমরা জানি যে তারা ট্রান্সফরম্যান্ট, নন ট্রান্সফরম্যান্ট বা রিকম্বিন্যান্ট, নন রিকম্বিন্যান্ট এটাকে আমাদের আইসোলেশনে বা আলাদা করতে সাহায্য করে। তাহলে এই হলো আমাদের প্লাজমিড ভেক্টর সম্পর্কিত ইনফরমেশন। তাহলে সেকেন্ড যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কসমিক ভেক্টর। তাহলে কসমিক ভেক্টর আসলে কি দুটো পার্ট নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে কস সাইড, একটা হচ্ছে আমাদের কস সাইড প্লাস একটা হচ্ছে আমাদের মিড, অর্থাৎ মিডটা এসছে আমাদের প্লাজমিড থেকে, একটা হচ্ছে কস সাইড। তাহলে কস সাইডটা কোথা থেকে নেওয়া আছে? কস সাইডটা নেওয়া হচ্ছে আমাদের ল্যামডা ফাজ থেকে। তাহলে ল্যামডা ফাজ থেকে কস সাইড নেওয়া হয়েছে এবং আমাদের প্লাজমিডের পার্ট নেওয়া হয়েছে বা প্লাজমিড নেওয়া হয়েছে। যেখানে প্লাজমিডের সঙ্গে যখন ল্যামডা ফাজের কোন একটা স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স সেখানে অ্যাড করা হচ্ছে তখন তার নাম হবে কসমিড। তাহলে কসমিডের কাজ কি? তাহলে সে একই রকম ভেক্টর হিসেবে কাজ করবে, কিন্তু এদের এফিসিয়েন্সি বেশি, অর্থাৎ এরা বেশি বেশি ডিএনএ ফ্র্যাগমেন্ট বা বেশি সাইজের ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যারি করতে পারবে। তাহলে এখানে যদি দেখা যায় কসমিডের ক্ষেত্রে ক্যারি 45 kb of DNA fragment। তাহলে এরা কি করতে পারে? 45 অর্থাৎ 1 কেবি মানে হচ্ছে 1000 বেস পেয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের 45,000 বেস পেয়ার এরা ক্যারি করতে পারবে কসমিড। তাহলে কস সাইড অ্যাড করা হয়েছে এবং তার সঙ্গে প্লাজমিডটাকে নেওয়া হয়েছে। তাহলে এই দুটো মিলিয়ে যে ভেক্টর তৈরি করেছে তার নাম হচ্ছে কসমিড। তাহলে এবার জানতে হবে যে কস সাইড কি। তাহলে এবার আমরা যদি দেখি কস সাইড, কস সাইড হচ্ছে ডিএনএ সিকোয়েন্স আর বলতে পারি ডিএনএ fragment which is responsible for packaging of fuzed DNA within protein capsule। তাহলে আমাদের ফাজ ভাইরাসের ক্ষেত্রে যদি দেখা যায় তার যে ডিএনএ আছে, তার তাহলে ভাইরাস মানে কি? ডিএনএ বা ভিতরে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড, তার বাইরে থাকে প্রোটিনের ক্যাপসিড। তাহলে আমরা ফাজ ভাইরাসের ক্ষেত্রে ভিতরে ডিএনএ নিউক্লিক অ্যাসিড দেখবো, বাইরে প্রোটিনের ক্যাপসিড দেখবো। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে ডিএনএ সিকোয়েন্স অফ ফ্র্যাগমেন্ট যেটা কি করছে? রেসপন্সিবল ফর প্যাকেজিং অফ ফার্স্ট ডিএনএ উইদিন প্রোটিন ক্যাপসুল। তাহলে প্রোটিনের যে আবরণ থাকে তার মধ্যে ডিএনএটাকে প্যাকেজিং করার জন্য, ফার্স্ট ভাইরাসের ডিএনএ প্যাকেজিং করার জন্য যে ডিএনএ সিকোয়েন্স অফ ফ্র্যাগমেন্টটা থাকছে তাকেই বলা হচ্ছে কস সাইড। তাহলে এটা কতটা লম্বা? এটা হচ্ছে 200 বেস পেয়ার, 200 বেস পেয়ার। তাহলে নিজে হচ্ছে 200 বেস পেয়ার। তাহলে আমরা কি করেছি এক্ষেত্রে? তাহলে আমরা এখানে যদি দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের প্লাজমিড। তাহলে প্লাজমিড এখানে কি অ্যাড করা হয়েছে? এখানে কস সাইড। তাহলে এটা হচ্ছে আমাদের কস সাইড আর এটা হচ্ছে আমাদের প্লাজমিডের পার্ট। তাহলে টোটালটা একসঙ্গে মিলে হচ্ছে আমাদের কসমিড। তাহলে কসমিডের ক্ষেত্রে এফিসিয়েন্সি অনেক বেড়ে গেল। তাহলে নিজে এখানে কস সাইডটা কত? এখানে 200 বেস পেয়ার আমরা অ্যাড করেছি। তাহলে বেস 200 বেস পেয়ার অ্যাড করার পর যেটা পেয়েছি কসমিড। তাহলে এ এখন কতটা ডিএনএ ক্যারি করতে পারছে? 45 কেবি। তাহলে দেখো এফিসিয়েন্সি কত বেড়ে গেছে। তো লার্জ সাইজের ডিএনএ ফ্র্যাগমেন্ট এটার সাহায্যে আমরা ট্রান্সফার করতে পারি বা রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতে ইউজ করতে পারছি। তাহলে এটাই হলো আমাদের কসমিড। তাহলে কস সাইড নিয়ে আছে, এটা হচ্ছে ল্যামডা ফাজের কস সাইড এবং প্লাজমিড। তাহলে সেই দিয়ে কম্বাইন করে পেয়েছি কসমিড। তাহলে এটা কতটা ক্যারি করছে? 45 কিলো বেস পেয়ার। কস সাইড আসলে কি? তাহলে সেটা হচ্ছে আমাদের ল্যামডা ফাজ বা ফাজ ভাইরাসের যে ডিএনএ সেটাকে প্যাকেজিং করতে হবে প্রোটিনের মধ্যে। সেই প্যাকেজিং করার জন্য যে ডিএনএটা দায়ী বা যে ডিএনএ সিকোয়েন্সটা দায়ী সেটাকে বলা হয় কস সাইড। সেটাকে কাট আউট করে প্লাজমিডের সঙ্গে কম্বাইন করে দেওয়া হয়ে গেল আমাদের কসমিড। এরপরে আমরা থার্ড বলবো আমাদের ফাজমিড বা ফেজমিড। তাহলে ফাজমিড কাকে বলা হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কস সাইড নেওয়া হয়, তাহলে ফার্স্ট ডিএনএ পার্ট নেওয়া হয়। তাহলে এখানে কি নেওয়া হয়েছে? ফার্স্ট ডিএনএ প্লাস প্লাজমিড। তাহলে এখান থেকে ফার্স্ট ভাইরাসকে রিপ্রেজেন্ট করছে, এখানে হচ্ছে মিড। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা কি পাচ্ছি? তখন পেয়ে যাচ্ছি ফাজমিড। তাহলে এখানে কি ফার্স্ট ভাইরাসের বা ল্যামডা ফাজ যদি আমরা ইউজও করি সেক্ষেত্রে আমরা কস সাইডটা নিই, অন্য কোনো সিকোয়েন্স নেওয়া হয়েছে, তার সঙ্গে আমাদের প্লাজমিডটাকে অ্যাড করা যায়, তখন তার নাম হয়ে যাচ্ছে ফাজমিড। তাহলে এটারও এফিসিয়েন্সি বেশি। তারপরে যদি আমরা দেখি ফোর্থ
যে ট্রান্সপোজন বলতে পারি, আর এটাকে আমরা জাম্পিং জিনও বলে থাকি বা ট্রান্সপোজন এলিমেন্টও বলে থাকি। তাহলে এটা কি, আমরা যদি দেখি যে কোন একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট আছে, তাহলে এখানে কোন একটা জিন আছে, তাহলে সেটা দেখা যাচ্ছে একই ডিএনএ বা অন্য ডিএনএ হতে পারে। আমরা একই ডিএনএ করে দিলাম, এই একটা ডিএনএ সার্কুলার ডিএনএ বা এরকম একটা ডিএনএ ছিল। তাহলে সেখানে কি হচ্ছে, এটা এখান থেকে মুভ করে বা লাফিয়ে কোথায় চলে আসবে, আমাদের এখানটাতে চলে যাবে। তাহলে এখানে যে জিনটা ছিল আগে থেকে, আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের যে জিনটা ছিল সেটা ছিল আমাদের এই জিনটা। তাহলে এই জিনটা এখানে প্রেজেন্ট ছিল। তাহলে এটা যদি এখানে চলে আসে, তাহলে এবার আমরা কি দেখবো, ওই জিনটা এখানে এসে হাজির হয়েছে। তাহলে এই জিনটার কি হলো, ইনঅ্যাক্টিভেশন হলো। তাহলে এখানে এই যে একটা জিন ছিল, তাহলে এটাকে আমরা ওই জন্য কি বলছি, ট্রান্সপোজন। অর্থাৎ তারা একটা জায়গাতে একটা জায়গায় ট্রান্সফার হতে পারে বা মুভ করতে পারে, যেটা জাম্পিং জিনও বলা হয় বা ট্রান্সপোজেবল এলিমেন্টও বলা হয়। তাহলে কি হলো, এক্ষেত্রে এই ডিএনএ পার্ট বা এই ডিএনএ ফ্র্যাগমেন্ট বা সেগমেন্ট বা কোন একটা জিন, সেটা কি করছে, ডিএনএ অন্য পার্টে মুভ করছে। তাহলে এইভাবে মুভ করার টেন্ডেন্সি আছে বলে এটাকে আমরা কি ভেক্টর হিসেবে ইউজ করবো। মানে কমপ্লেক্স বিভিন্ন কেস থাকছে, সেক্ষেত্রে আমরা অন্য ভেক্টর ইউজ করার সুযোগ না থাকলে ট্রান্সপোজনকে ইউজ করতে পারি অ্যাজ এ ভেক্টর। তাহলে ট্রান্সপোজন কি, তাহলে এটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স অফ ফ্র্যাগমেন্ট, যেটা ডিএনএ একটা পার্ট থেকে মুভ করে অন্য পার্টে যেতে পারে। তাহলে এদেরকে ট্রান্সপোজন বা আমরা জাম্পিং জিন বলছি। তাহলে এক্ষেত্রে যেহেতু তারা মুভ করতে পারছে, তাহলে তাদের সাহায্যে আমরা কি করতে পারি, আমাদের জিন অফ ইন্টারেস্ট এখানে অ্যাড করে দিলে সেটাকে ট্রান্সফার করে অন্য কোথাও পাঠিয়ে দেবে। তাহলে সেটা আমরা করতে পারি ট্রান্সপোজনের সাহায্যে। এরপরে আসছে আমাদের ফিফথ, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিওফাজ। তাহলে ব্যাকটেরিওফাজ কি করে, ইনফেক্ট ব্যাকটেরিয়া। তাহলে এটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, তারপর ব্যাকটেরিয়ার মধ্যে নিজের বংশ বিস্তার করবে, ব্যাকটেরিয়াকে লাইসিস করে বেরিয়ে যাবে। ওই জন্য এদেরকে ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়া ইটারও বলা হয়। তাহলে ব্যাকটেরিওফাজ হচ্ছে সেই ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে তাদের অপত্য তৈরি, অর্থাৎ হোস্টের মধ্যে এন্ট্রি করার পরে সেখানে তার ডিএনএ কপি তৈরি করবে এবং হোস্টটাকে ধ্বংস করে দেবে। তাহলে এক্ষেত্রে যদি দেখি যে এখানে আমাদের একটা ইকুলার ব্যাকটেরিয়া আছে, নিজস্ব ডিএনএ আছে, প্লাজমিড আছে, তাহলে আমাদের ফাজ ভাইরাস কি করবে, ফাজ ভাইরাস তাহলে যে জীবকোষের বাইরে জলের মতন আচরণ করে, কিন্তু যখন হোস্টের দেহে অর্থাৎ জীবকোষের মধ্যে এন্ট্রি করবে তখন সে মতন আচরণ করবে। অর্থাৎ এখান থেকে ডিএনএটাকে ব্যাকটেরিয়া কোষের মধ্যে দিয়ে দেবে। তাহলে ব্যাকটেরিয়া কোষের সবকিছু অর্থাৎ সেখানকার এনজাইম সবকিছু সে ব্যবহার করে, র মেটেরিয়াল ইউজ করে তার ডিএনএ প্রতিলিপি তৈরি করে এখান থেকে প্রচুর অপত্য তৈরি করবে এবং ব্যাকটেরিয়াকে লাইসিস করে দিয়ে এখান থেকে অপত্যগুলো বেরিয়ে চলে যাবে। তাহলে এখান থেকে প্রচুর অপত্য ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ আমাদের তৈরি হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাজ ভাইরাসের লাইফ সাইকেল। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, তাহলে এটাকে আমরা আমাদের কাজে লাগাতে পারি কিভাবে, যে এখানটাতে আমাদের জিন অফ ইন্টারেস্ট যদি অ্যাড করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়া কোষের মধ্যে বা কোনো হোস্ট সেলের মধ্যে সেখানে কি করতে পারবে, তার ডিএনএ কে যখন ট্রান্সফার করবে একই সঙ্গে আমাদের জিন অফ ইন্টারেস্টটাকেও ট্রান্সফার করে দেবে। তাহলে এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জিনটাকে ট্রান্সফার করতে পারি। সেই জন্য ব্যাকটেরিওফাজকে আমরা ভেক্টর হিসেবে ইউটিলাইজ করতে পারি। 6 আমরা দেখব যে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। ওই জন্য এটাকে আমরা ব্যাক বলে থাকি। তাহলে এই ভেক্টরটা যদি দেখা যায়, তাহলে আমাদের বেসড অন প্লাজমিড, তাহলে এটা কিসের উপর বেস করে তৈরি করা হয়েছে, প্লাজমিডের উপর বেস করে তৈরি করা হয়েছে। কিন্তু এর এফিসিয়েন্সি যদি দেখা যায় যে ক্যান ক্যারি 300 kb to 350 kb ডিএনএ ফ্র্যাগমেন্ট। তাহলে এক্ষেত্রে এফিসিয়েন্সি কি হচ্ছে, নরমাল প্লাজমিড বা আমাদের PBr 322 থেকে কিন্তু বেশি। তাহলে এমনি আমাদের যে প্লাজমিড সে যতটা ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যারি করে বা যত সাইজে, তাছাড়া কি তার এফিসিয়েন্সি অনেক বেশি। কিন্তু ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের কথা যেটা বলবো তার থেকে কিন্তু এফিসিয়েন্সি অনেক কম। তাহলে এটাকে আমরা কোথায় ইউজ করেছিলাম, used in
HGP, তাহলে আমাদের হিউম্যান জিনোম প্রজেক্টে কিন্তু এই ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম ইউজ করেছিলাম, সেই সময় কিন্তু এদেরকে ডেভেলপ করা হয়েছিল লং সাইজের ডিএনএ ফ্র্যাগমেন্ট ট্রান্সফার করার জন্য। কারণ হিউম্যান জিনোম প্রজেক্ট যখন করা হয়েছিল, হিউম্যান ডিএনএ যে ফ্র্যাগমেন্ট গুলো বা জিন সাইজ সেগুলো অনেক বড়, তাহলে সেগুলোকে আমরা ক্যারি করতে গেলে ছোট ভেক্টর বা পিবিআর দিয়ে 322 বা অন্য যেগুলো আছে সেগুলো দিয়ে কাজ চলবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের লার্জ সাইজের ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যারি করতে পারবে এমন ভেক্টরের দরকার ছিল। সেই জন্য তখন ব্যাকটাকে ডেভেলপ করা হয়েছিল, একই সঙ্গে ইয়ারটাকে ডেভেলপ করা হয়েছিল, কিন্তু সব থেকে বেশি ইউটিলাইজ করা হয়েছিল আমাদের ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ইয়ারটাকে। তাহলে আমাদের ব্যাক আসলে কি? তাহলে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম সেটাও কিসের উপর বেস করে তৈরি করা হয়েছে? প্লাজমিড উপর বেস করে তৈরি করা হয়েছে, কিন্তু এফিসিয়েন্সি একটু বেশি। কি এখানে 300 কিলোবেস থেকে 350 কিলোবেস পর্যন্ত ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যারি করতে পারে, এবং এটাকে আমরা এই হিউম্যান জিনোম প্রজেক্টে ইউজ করেছিলাম। লাস্ট আমরা যেটা দেখবো আমাদের ইয়ার ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। তাহলে ইস্টের ক্রোমোজোম থেকে এটা আর্টিফিশিয়ালি ডেভেলপ করা হয়েছিল বলে এটাকে নাম দেওয়া হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। তাহলে ইস্ট হচ্ছে ইউক্যারিওট, ফলে সেক্ষেত্রে আমাদের ইউক্যারিওটিক জিন অর্থাৎ আমাদের ইউক্যারিওটিক ডিএনএ বা জিন যদি দেখা যায় বা ডিএনএ ফ্র্যাগমেন্ট সেটা লার্জ সাইজের হয়, তাহলে সেটাকে ক্যারি করাটা অনেক সহজ। সেই জন্য ইয়ারটা ডেভেলপ করা হয়েছিল, এবং ব্যাক ইয়ার দুটোকেই আমরা আমাদের হিউম্যান জিনোম প্রজেক্টে ইউজ করেছিলাম। তাহলে ইউজড ইন HGP হিউম্যান জিনোম প্রজেক্টে এটাকেও ইউজ করা হয়েছিল। তাহলে এই দুটোর মধ্যে সবথেকে বেশি ইউজ হয়েছিল আমাদের ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, কারণ এরা লং সাইজের ডিএনএ ক্যারি করতে পারে। তাহলে এরা ক্যারি করে ক্যান ক্যারি ডিএনএ ফ্র্যাগমেন্ট অফ 1 MB, যেটা হচ্ছে 10⁶ বেস পেয়ার অর মোর। তাহলে এরা কতটা ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যারি করতে পারে? কত সাইজের? 1 MB সাইজের অথবা তাছাড়া বেশি বেস পেয়ার যুক্ত ডিএনএ ফ্র্যাগমেন্ট কিন্তু ক্যারি করতে পারে। অর্থাৎ এদের থেকে এদের এফিসিয়েন্সি অনেক বেশি, সেই জন্য এটাকে বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছিল, এবং এটার সাহায্যে কিন্তু আমরা হিউম্যান জিনোম প্রজেক্টের অর্থাৎ আমাদের বিভিন্ন জিনে যে সিকোয়েন্সিং করা হয়েছিল অর্থাৎ জিনোম সিকোয়েন্সিং করা হয়েছিল সেটা কিন্তু ইয়াকের সাহায্যে। তাহলে ইয়াকটা ডেভেলপ করা হয়েছিল কি কি পার্ট নিয়ে ইস্ট ক্রোমোজোমে সেটা যদি আমরা দেখি, তাহলে এটা সেন্ট্রোমিয়ার পার্ট নেওয়া হয়েছে, টেলোমিয়ার পার্ট নেওয়া হয়েছে, and autonomously replicating সিকোয়েন্স। তাহলে এইটাও নেওয়া হয়েছে। তাহলে অটোনোমাসলি রেপ্লিকেটিং সিকোয়েন্স কেন নেওয়া হয়েছে? কারণ এটা যদি না থাকে, যেমন আমাদের পিবিআর 322 ক্ষেত্রে কি ছিল? অরিজিনাল রেপ্লিকেশন ছিল। তাহলে এখানে যদি অরিজিনাল রেপ্লিকেশন না থাকে, তাহলে এখানে যদি কোনো জিন অফ ইন্টারেস্ট আমরা অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রে তাহলে সেটা 1 MB হতে পারে বা তার ছাড়া বেশি সাইজের হতে পারে। তাহলে সেটা অ্যাড করলাম কিন্তু রেপ্লিকেশন হলো না, লাভ কিছু হবে না। সেই জন্য এটা কোন কোন পার্ট দিয়ে তৈরি হয়েছিল? ইস্ট ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার এন্ড অটোনোমাসলি রেপ্লিকেটিং সিকোয়েন্স নেওয়া হয়েছিল। একই সঙ্গে এটার মধ্যে কি ছিল? সিলেক্টেবল মার্কারও প্রেজেন্ট ছিল, এবং রেস্ট্রিকশন সাইটে ছিল। তাহলে সেই জন্য আমরা এটাকে বেশি বেশি করে ইউজ করেছি হিউম্যান জিনোম প্রজেক্টের ক্ষেত্রে। এবং ইউক্যারিওটিক ডিএনএ ফ্র্যাগমেন্ট সেটা নিয়ে যখন আমরা বায়োটেকনোলজি ইউজ করতে যাবো, তাহলে অবশ্যই ইয়ারটাকে আমরা প্রিফার করব। তাহলে এই হচ্ছে আমাদের ভেরিয়াস টাইপস অফ ভেক্টর। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে দেখলাম তারা ডিএনএ ফ্র্যাগমেন্ট, এবং তাদের প্রত্যেকের ওরি আছে, রেস্ট্রিকশন সাইট আছে, সবকিছুই আছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে এফিসিয়েন্সিতে। তাহলে প্রত্যেকের ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যারি করার এফিসিয়েন্সিতে আলাদা আলাদা। তাহলে এই হলো আমাদের ভেক্টর সম্পর্কিত ডিটেলস ইনফরমেশন, যেখানে বলা হয়েছে ভেক্টরের হতে গেলে তার কি কি ফিচার্স থাকতে হবে, সিলেক্টেবল মার্কার কি, ওরি কি, রেস্ট্রিকশন সাইট কি, সেটা কিভাবে কাজে আসে সেটা বলা হলো। এবং একই সঙ্গে বিভিন্ন টাইপের ভেক্টর দেখা হলো, তার ডিএনএ মলিকুল, তাদের ওরি থাকবে, রেস্ট্রিকশন সাইট থাকবে, সবকিছুই থাকবে। ভেক্টর হওয়ার জন্য উপযুক্ত ক্যারেক্টার থাকা উচিত। একই সঙ্গে দেখা যাচ্ছে যে প্রত্যেকের এফিসিয়েন্সি আলাদা আলাদা হওয়ার জন্য তাদের টাইপসটা আলাদা। কেউ বা লার্জ সাইজের ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যারি করতে পারে, কেউ বা শর্ট সাইজের ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যারি করতে পারে। তাহলে আমরা এখানে যেগুলো বললাম যে ইয়াকটাকে বায়োটেকনোলজি ইউজ করা যায় বা ব্যাকটাকে ইউজ করা যায়, ইয়াকটাকে সব থেকে বেশি ইউজ করা হয়েছে। প্লাজমিডটাকে আমরা প্রোকারিওটিক ডিএনএ এর ক্ষেত্রে আমরা বায়োটেকনোলজি আমরা সব থেকে বেশি ইউজ করছি। কিন্তু এবার আমরা দেখবো যে প্লান্ট সেল বা অ্যানিমাল সেলের ক্ষেত্রে যদি আমাদের জিনটাকে ট্রান্সফার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোন ক্লোনিং ভেক্টরের হেল্প নেব, তাহলে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। একই সঙ্গে নেক্সট ভিডিওতে আমরা হোস্ট সম্পর্কেও ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।